স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। তুমি আমার ছেলেকে বিয়ে করো। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্যই। আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ, টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। আমি আমিরের স্ত্রী। আয়েশা মারিয়াম সিজন 1 শেষ হয়েছে। 1 ডিসেম্বর থেকে শুরু হয়েছে আয়েশা মারিয়াম সিজন 2। দেখতে চোখ রাখুন শুধুমাত্র এশিয়ান টেলিভিশনে। প্রতিদিন রাত 8:30 ও রাত 10টায়। পুনঃপ্রচার পরদিন সকাল 11:40 ও বিকেল 5:15। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ। কুমিল্লাতে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। জেলার 11টি আসনের মধ্যে 2টিতেই আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তিত হয়েছে। এর মধ্যে 2টি রয়েছে নতুন মুখ। 11টি আসনের আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী নৌকার মনোনয়ন না পাওয়াতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে রয়েছেন। এদিকে ভোটাররা আশায় আছেন সুষ্ঠু ভোটের। কুমিল্লা থেকে আজিজুল হকের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার 11টি আসনেই চলছে নির্বাচনী আমেজ। জেলার প্রতিটি পাড়া মহল্লায় ও চায়ের দোকানে বইছে নির্বাচনী হাওয়া। কুমিল্লার 11টি আসনে নিবন্ধিত 13টি দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে নির্বাচনে অংশগ্রহণ করছেন মোট 73 জন প্রার্থী। চট্টগ্রামবাসীর ভোটে আপনাদের সহযোগিতা আগামী নির্বাচনে গোটা চট্টগ্রামবাসীর ভোটে ইনশাল্লাহ আমি এমপি নির্বাচিত হব। আল্লাহ কুমিল্লার মানুষ ইফটিজিং মুক্ত, আমার কুমিল্লার মানুষ সন্ত্রাস মুক্ত, চাঁদাবাদ মুক্ত। কুমিল্লার সবচেয়ে বড় রিমিটেন্সের শহর। আমি ভোটারদেরকে বলবো, তারা যদি সুষ্ঠুভাবে বাঁচতে চায়, তারা যদি ছেলে মেয়েদের শিক্ষিত করতে চায়, মাদকাসক্তি মুক্ত রাখতে চায়, তাহলে আমাকেই ভোট দেওয়া উচিত। জননেত্রী শেখ হাসিনার সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোটের মাধ্যমে আমার দেবিদ্বারে বিপুল ভোটে আমি বিজয়ী করব। সুষ্ঠু একটা নির্বাচন হবে। সেই সুষ্ঠু নির্বাচনটার জন্য আমি গতকালও বলেছি প্রশাসনের সহযোগিতা দরকার, মিডিয়া আপনাদের সহযোগিতা দরকার। আমি শুধু চাই একটা সুষ্ঠু নির্বাচন। নির্বাচন কমিশন কর্তৃক যে আশ্বাস দিয়েছেন, আমি বিশ্বাস করি যে পরিবেশের নির্বাচন শান্তিপূর্ণ এবং সুষ্ঠু হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোটাররা বলছেন এলাকার উন্নয়নে যারা কাজ করবে এবং যাদের সার্বক্ষণিক পাশে পাওয়া যাবে এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটা সুন্দর নির্বাচন হবে, আমি এটাই প্রত্যাশা করি। আমরা সামনে নির্বাচনে এমন একজন প্রার্থী চাই, অসমাপ্ত কাজকে সমাপ্ত করবেন, মান উন্নয়নের লক্ষ্যে কাজ করবে, স্বাস্থ্য খাতে কাজ করবে এবং কি জনগণের পাশে থাকবে, জনগণের চাহিদা অনুযায়ী জিনিসপত্র দাম এগুলা সুন্দর একটা স্থিতিশীলতার মধ্যে রাখবে। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের আশা ও নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার। আমরা আশা করি যে সকলেই তারা তাদের নির্বাচনী আচরণ বিধিমালা মেনে নিয়ে কুমিল্লা একটি সুন্দর, শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবেন। কিন্তু অভিযোগ আসে, আমরা অবশ্যই সেগুলো আমলে নিয়ে ব্যবস্থা নেব। কুমিল্লায় মোট 11টি আসনে 1475টি কেন্দ্রে মোট ভোটার 45,96,901 জন। সুষ্ঠু ও প্রতিনিধিত্বপূর্ণ ভোটের মাধ্যমে পছন্দের প্রার্থী বেছে নিতে চান সাধারণ ভোটাররা। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। নির্বাচন কমিশনে পঞ্চম দিনের মতো চলছে আপিল শুনানি। সকাল 10টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের আপিল আবেদনের শুনানি শুরু হয়। নির্বাচন ভবনে শুরু হওয়া আপিল শুনানি সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বিকেল 4টা পর্যন্ত চলবে। প্রার্থিতা ফিরে পেতে সকাল থেকেই সমর্থকদের নিয়ে ইসিতে হাজির হয়েছেন প্রার্থীরা।
এর আগে বুধবার চতুর্থ দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪৬ জন। আবেদন নামঞ্জুর হয়েছে ৫০ জনের, আর সিদ্ধান্ত হয়নি ৩ জনের। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল বদর আল শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। দিবসটি উপলক্ষে সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ বুদ্ধিজীবীদের সন্তানদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৭টায় রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা রাষ্ট্রীয় সালাম দেন। বিউগলে বাজানো করুণ সুরে কুয়াশা মোড়ানো শীতের সকালে পিনপতন নীরবতায় সেই সুর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তৈরি হয় শোকের পরিবেশ। এরপর দলের শীর্ষ নেতাদের নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দ্বিতীয়বার শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। পরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ আঙ্গিনায় উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ বুদ্ধিজীবীদের সন্তানদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 14 ডিসেম্বর 1971 সাল। ঘন কুয়াশার বুক ছিঁড়ে পূর্ব দিগন্তের সূর্যের আলো ফুটতেই রায়ের বাজার ইটাগলাতে বেসে ওঠে বাঙালি জাতির এক নির্মম ইতিহাস। পাকিস্তানি দখলদার বাহিনী পরাজয় নিশ্চিত জেনে দেশের সাংবাদিক, সাহিত্যিক, শিক্ষক, ডাক্তার সহ অসংখ্য বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করে রায়ের বাজার বধ্যভূমিতে ফেলে রাখে। তাদের সেই ত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করে সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দল। হয়তো নাম তালিকায় ছিল, তারা আবার সক্রিয় ছিল, তাদের পক্ষে একরকম মতামত আসছে, যারা সক্রিয় ছিল আরেক রকম হচ্ছে। তাই উপকমিটি এর তালিকা প্রণয়ন করছে। যারা এই শহীদ বুদ্ধিজীবী দিবসে যাদেরকে হত্যা করা হয়েছিল, বাঙালি জাতির স্বাধীনতার লক্ষ্যে মনন তৈরি করার জন্যে তারা বঙ্গবন্ধুর সহযোগী হিসাবে কাজ করেছিলেন। লেখনীর মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, নানাভাবে তারা কাজ করেছিলেন, কিন্তু বাঙালি জাতিকে পঙ্গু করা যায়নি। সকাল থেকে বধ্যভূমিতে ফুলেল শ্রদ্ধা জানাতে ছুটে আসেন শহীদ পরিবারের সদস্যরা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জুতো পরে সবাই উপরে ওঠে, যেখানে আমাদের বাবাদের লাশ আছে সেখানে আজকেও আমরা দেখি অনেক সময় যে জুতো পরে লোকজন ওঠে। সূর্য সন্তানদের ঘর থেকে বাহির করে নেওয়া হয়েছিল, এভাবে বলা হয়েছিল, স্যার একটু বাহিরে আসবেন, আপনার সাথে কথা আছে। ঠিক এরকমই ঘটেছিল। আমাদের সূর্য সন্তানদের ঘর থেকে বাহিরে নিয়ে আমাদের দেশকে মেধাশূন্য করার জন্য যে পরিকল্পিত হত্যা হয়েছিল, তার সঠিক বিচার পুরোপুরি হয়নি। তবে শহীদ পরিবারের সদস্যদের দাবি বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়ন ও বধ্যভূমির পবিত্রতা রক্ষা করার। পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি দখলদার বাহিনী বিজয়ের ঠিক আগ মুহূর্তে জাতিকে মেধাশূন্য করার প্রয়াসে জাতির সূর্য সন্তানদেরকে ধরে নিয়ে রায়ের বাজার সেই বধ্যভূমিতে নির্মমভাবে হত্যা করে। তাদের সেই স্মৃতিফলকে আজ ফুল দিয়ে শ্রদ্ধাভরে স্মরণ করছে গোটা জাতি। তাদের সেই আত্মত্যাগ এর ঋণ জাতি হয়তো কোনোদিন শোধ করতে পারবে না, তবে প্রজন্ম থেকে প্রজন্ম তাদের সেই ত্যাগ হৃদয়ে, মননে এবং শ্রদ্ধায় ধারণ করবে, এমনটাই প্রত্যাশা সবার। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, রায়ের বাজার বধ্যভূমি, ঢাকা। পরাজয় নিশ্চিত জেনে পাক বাহিনী 1971 সালের 14 ডিসেম্বর বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে দেশের শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে। স্বাধীনতার পরপরই দেশ যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্য এক জঘন্য ষড়যন্ত্র করে পাকিস্তানি বাহিনী। সেই পরিকল্পনা এবং অপচেষ্টা এখনও বিদ্যমান রয়েছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আ.আ.ম. আরিফিন সিদ্দিক। দেশের মানুষের সামনে সঠিক ইতিহাস তুলে ধরতে না পারলে এবং সুশিক্ষায় শিক্ষিত না করতে পারলে এই অপশক্তিকে থামানো যাবে না বলে জানান সাবেক ঢাবি ভিসি।
বুদ্ধিজীবী দিবসে কাউসার আহমেদের বিশেষ রিপোর্ট। সময় যারা এই দেশের স্বাধীনতার বিরোধী ছিল, যারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা তো এই স্বাধীন বাংলাদেশ উন্নত হোক, সমৃদ্ধ হোক, বাংলাদেশের মানুষ সারা পৃথিবীতে বিচরণ করুক, এইগুলো তাদের সহ্য হয় না। তারা সবসময় চাইবে বাংলাদেশকে পিছনে টেনে ধরে রাখতে। এবং ৭৫-এর 15ই আগস্টে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে বাংলাদেশ তো এগিয়ে যেতে পারেনি। বাংলাদেশ ক্রমশ পাকিস্তানমুখী হয়েছে, পশ্চাৎমুখী হয়েছে। তো সেইটাই হলো সমস্যা। জানান, স্বাধীন দেশে স্বাধীনতা বিরোধী শক্তি খুবই ন্যাক্কারজনক। জাতিকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারলে এই অপশক্তি আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। যে আমাদের এই বুদ্ধিজীবীদের আদর্শ যদি আমরা বাস্তবায়ন না করতে পারি, তাহলে আমাদের স্বাধীনতার সুফল আমরা পাব না। তো বঙ্গবন্ধুর এই কথাটি আমাদের স্মরণে রাখতে হবে। 14ই ডিসেম্বর আসে, আমরা বুদ্ধিজীবী দিবস পালন করি, কিন্তু এই বুদ্ধিজীবীদের জীবন কাহিনী আমরা কি আমাদের নবীন প্রজন্মের কাছে সঠিকভাবে উপস্থাপন করতে পারছি? তারা যে কারণে জীবন দিলেন, তারা বাংলাদেশকে ভালোবেসেছেন, বাংলাদেশের মানুষকে ভালোবাসতেন, সেই কারণে জীবন দিতে হয়েছে তাদের। তো সেই ভালোবাসার সম্পর্ককে আমরা সৃষ্টি করতে পারছি আমাদের নবীন প্রজন্মের মাঝে। ফলে শুধু বুদ্ধিজীবী দিবস পালন করলেই হবে না, তাদের আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে জানান তিনি। শুধু বইপত্রে তাদের কথা লিখলেই হবে না, তাদের দৃষ্টান্ত অনুসরণ করে আমরা যদি তাদের সাথে সম্পর্ক স্থাপন করি, নবীন প্রজন্ম যদি দেখে যে এই মানুষটি শহীদ বুদ্ধিজীবী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে এগিয়ে চলেছে, তাহলে তারাও নিশ্চয়ই অনেকটাই প্রভাবিত হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার সারা বাংলা প্রসঙ্গ। ঢাকা মুন্সিগঞ্জ সড়কের নারায়ণগঞ্জের সৈয়দপুরে বস্তাবন্দি অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে সৈয়দপুর এলাকায় সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাদাত হোসেন জানান, রাস্তার পাশে বস্তা থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা বস্তা খুলে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, স্বাধীনতার 52 বছর পেরিয়ে গেলেও দেশে এখনও গণতন্ত্র কায়েম করা যায়নি। সরকার গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে। সকালে শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ডক্টর মঈন খান আরও বলেন, 7 জানুয়ারি কোনো নির্বাচন নয়, আসন ভাগাভাগি হবে। বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলেও জানান তিনি। নির্বাচনের ফলাফল ঢাকায় বসে নির্ধারণ করা হয়েছে। 7 তারিখে কোনো নির্বাচন হবে না। আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই রাজধানীতে যে ভোটের সিট ভাগাভাগি করে ফলাফল নির্ধারিত হচ্ছে, সেটা 7 তারিখে শুধুমাত্র ঘোষণা করা হবে। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে জানিয়ে দেব বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি এখনো ষড়যন্ত্র করছে বলছে আওয়ামী লীগ। গণতন্ত্রকে ব্যাহত করেছে সরকার, অভিযোগ বিএনপির। এবং রায়ের বাজার বধ্যভূমিতে সর্বস্তরের মানুষের ঢল। স্বাধীনতা দিবসের আগেই শহীদ বুদ্ধিজীবীদের তালিকা চূড়ান্ত করার প্রতিশ্রুতি মুক্তিযুদ্ধ মন্ত্রীর। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।